প্রথম প্রশ্ন, প্রাণায়াম কি? প্রাণায়াম হচ্ছে প্রাণের আয়াম। আয়াম অর্থাৎ ব্যায়াম। শ্বাস তো আমরা প্রত্যেকে নিই, কিন্তু সেই শ্বাসটা যদি একটা শৃঙ্খলাবদ্ধ নিয়মে, একটা সময়ানুবর্তিতার মধ্যে দিয়ে মনকে সংযত করে প্রাণের প্রতি ধ্যান দিয়ে, প্রাণের প্রতি ধ্যান, এই যে কথাটা, এই জায়গাটা একটু খুলে বলার দরকার আছে। প্রাণের প্রতি ধ্যান, প্রাণ অর্থাৎ প্রাণ বায়ুর কথা বলা হচ্ছে এখানে। শ্বাস, নাক দিয়ে যে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করি এবং ত্যাগ করি, একে প্রাণ বলা হয়। এই প্রাণের কথা বলা হচ্ছে। প্রাণের প্রতি ধ্যান অর্থাৎ দেখুন, আমরা শ্বাস প্রত্যেকে নিই, মানুষ হয়ে জন্মেছি, শ্বাস ছাড়া আমরা 3 মিনিটের বেশি বাঁচতে পারি না। তাহলে কিন্তু এই শ্বাসটাকে বেশি করে নিলে আমাদের শরীরের অক্সিজেন লেভেল বাড়বে, লাংয়ের ক্যাপাসিটি বাড়বে, এটুকুই আমরা জানি। কিন্তু এর বাইরেও প্রাণায়ামের অনেক ক্ষমতা আছে। যেমন আপনি যদি প্রাণায়াম করার সময় একাগ্র চিত্তে অর্থাৎ মনকে যদি আপনার শ্বাসের প্রতি নিবিষ্ট করেন, অর্থাৎ নাক দিয়ে শ্বাস ঢুকছে এটা আপনি অনুভব করুন, আর নাক দিয়ে শ্বাস বেরোচ্ছে এটাও আপনাকে অনুভব করতে হবে। যখন শ্বাস ঢুকছে তখন অনুভব করুন প্রাণবায়ু অর্থাৎ অমৃত বৃষ্টি হচ্ছে আপনার উপরে, যেটা আপনি গ্রহণ করছেন, যে প্রাণবায়ু আপনার শরীরে গিয়ে আপনার সম্পূর্ণ রোগমুক্ত করার ক্ষমতা রাখে। আর প্রাণ ছাড়ার সময় যখন শ্বাস ছাড়ছেন তখন কিন্তু ভাবতে হবে আমার শরীরের যত ময়লা ছিল, যত গন্ধ, যত পচা, যত দুর্গন্ধ আমার শরীরে আছে সব শ্বাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা আমি অনুভব করছি। একে বলে প্রাণের প্রতি ধ্যান। যতক্ষণ আপনি এই জায়গাটা কাজ না করবেন বা এই ব্যাপারটা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত প্রাণায়াম আপনার হবে না, শ্বাস নেওয়া হবে। ডিপ ব্রিদিং বলতে পারেন, ডিপ ব্রিদিং ইংরেজি ভাষা। কিন্তু ডিপ ব্রিদিং আর প্রাণায়াম দুটো এক জিনিস না। সব প্রাণায়ামই ডিপ ব্রিদিং, কিন্তু সব ডিপ ব্রিদিং প্রাণায়াম নয়। প্রাণায়াম তখনই হবে যখন আপনি মনকে শ্বাসের সঙ্গে যুক্ত করবেন। এই জায়গাটা ভালো করে বুঝে নিন। কেউ বলে না, আমি বললাম, আমি গুরুর কাছে এটা শিখেছি। এটা গেল প্রাণায়াম কি, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন, খাবার খাওয়ার কতক্ষণ পরে প্রাণায়াম করা যায়? প্রথম কথা হচ্ছে, খাবার খাওয়ার পরে খাবারটা স্টমাকে যায়, স্টমাকে ডাইজেস্ট হতে একটা নির্দিষ্ট সময় লাগে, মিনিমাম 1.5 ঘন্টা। খাবার অনুপাতে কাঁচা খাবার একরকম টাইম লাগে, লিকুইড খাবার একরকম টাইম লাগে, আপনার অ্যানিমাল প্রোটিন খেলে আরেক রকম টাইম লাগে। আমি গড় একটা বললাম যে মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। আপনি যখনই কোনো প্রাণায়াম করবেন, দেখুন শ্বাস বেশি নিতে গেলেই আমরা কথায় কথা বলি পেট ভরে শ্বাস নিন। আমাকে একজন প্রশ্নও করেছেন, পেট ভরে নেবো না বুক ভরে নেব? আপনি একটু বোঝার চেষ্টা করুন। প্রথম কথা, পেট ভরে শ্বাস নেওয়া যায় না। পেটে হাওয়া ঢোকার কোনো ভগবান সিস্টেম বা লাইন রাখেননি। কিন্তু আমরা যদি বুক ভরে ওভারলোড করি তাহলে আমাদের যে ডায়াফ্রাম আছে এখানে, মধ্যচ্ছদা যেটাকে বলা হয়, সেটা নিচের দিকে প্রেসার দেবে। নিচের দিকে প্রেসার দিলে পেটে এমন একটা প্রেসার সৃষ্টি হবে, অটোমেটিক আপনার পেট ফুলবে। সেটা বোঝানোর জন্য বলা হয়েছে যে পেট ভরে শ্বাস নিন, উল্টো মানে করবেন না। শ্বাস কখনো পেট ভরে নেওয়া যায় না, বুক ভরে শ্বাস নিন। এক্সট্রিম যতটা আপনি নিতে পারেন ততটা নিতে গেলে আপনাকে পেট ফুলতেই হবে। পেট না ফুলিয়ে আপনি ফুল শ্বাস নিতেই পারবেন না। আপনি পরীক্ষা করে দেখুন, একবার শ্বাস নিলেন পেট ফুলতে দেবেন না, তারপরে পেটটাকে রিল্যাক্স করে দেখুন আবার হাওয়া ঢুকছে, তার মানে ওই শ্বাসটুকু বাকি ছিল। এবার যদি আপনি খাওয়া দাওয়ার পরেই প্রাণায়াম করতে যান তাহলে আপনার ডাইজেশনের উপর বাধা সৃষ্টি হবে। শরীর কি করবে? শরীর একসঙ্গে দুটো কাজ কখনো করে না, হয় ডাইজেশন করবে নয় প্রাণায়ামের এফেক্টকে অ্যাকসেপ্ট করবে। এবার শরীর কোনটা করবে? শরীর জানে। হয় আপনার প্রাণায়ামের জন্য ইনডাইজেশন হবে, আপনি দোষ দেবেন প্রাণায়াম করে তো কাজ হয় না। তাহলে
খাওয়া দাওয়ার পর অনুলোম বিলোম ভাস্ত্রিকা 1.5 থেকে 2 ঘন্টা পর করা যায়। কিন্তু কপালভাতি, বাহ্য প্রাণায়াম, অগ্নিসার ক্রিয়া, উজ্জয়ী প্রাণায়াম এগুলো কিন্তু মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পর। ব্যাপারটা টাইমিংটা মাথায় রাখবেন। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আমি তো সুগারের ওষুধ খাই, আমি তো থাইরয়েড ওষুধ খাই, তাহলে কি প্রাণায়াম করব নাকি ওষুধ খাওয়া ছেড়ে দেবো? প্রথম কথা, যারা খালি পেটে ওষুধ খাবেন, ওষুধের সঙ্গে প্রাণায়ামের কোনো সম্পর্ক নেই, ওষুধের সঙ্গে খাবারের সম্পর্ক আছে। কেন ওষুধটা আপনি খাচ্ছেন যাচ্ছে স্টমাকে, প্রাণায়াম স্টমাকে যায় না, প্রাণায়াম যায় লাঙে, লাং থেকে রক্তে, রক্ত থেকে গোটা শরীরে। তাহলে ওষুধ খাওয়ার সঙ্গে প্রাণায়ামের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি যদি রেগুলার ফেজে প্রাণায়াম করেন, অবশ্যই মাঝে মাঝে আপনার ডাক্তারকে দিয়ে চেক আপ করাবেন, কারণ আপনার ওষুধের যেন ওভারডোজ বা রং ডোজ না হয়ে যায়, এটা কিন্তু আপনার দায়িত্ব। অর্থাৎ ওষুধ খেতে পারেন, কোনো নিষেধ নেই। প্রাণায়াম কি রোজ করা উচিত? আরে খাবার যদি রোজ খাওয়া যায়, আপনি প্রতি মুহূর্তে শ্বাস নিচ্ছেন, আপনি কি বলেন নাকি রবিবার আমি শ্বাস নেবো না? অনেকে বলেন সপ্তাহে 7 দিন প্রাণায়াম করবেন না, সপ্তাহে 5 দিন প্রাণায়াম করা যথেষ্ট, 2 দিন শরীরকে রেস্ট দিন। আমি বলবো এটা আমার ব্যক্তিগত মত, তারা ব্যবসাদার বলে তাদের ওই 2 দিন ছুটি দরকার, তাই আপনাকে বলছে যে করতে হবে না। কিন্তু আপনি ভেবে বলুন তো, আপনি কি শ্বাস নেওয়া রবিবার বন্ধ করেছেন? রবিবার দিন এমন হয়েছে কি যে আপনি শ্বাস নেননি? তাহলে প্রাণায়াম কেন বন্ধ করবেন? হ্যাঁ, আপনি কোনোদিন দরকার পড়লো কম করতে পারেন, আবার কোনোদিন সময় আছে বেশি করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত সময় অনুযায়ী আপনি সাজিয়ে নেবেন। কিন্তু প্রাণায়াম করব কি করব না, সপ্তাহে 2 দিন ছুটি নেওয়া দরকার, আমি তো সমর্থন করি না। আমি বিগত 25 বছর প্রত্যেক দিন প্রাণায়াম করি। প্রাণায়াম কখন করব? দেখুন, এটা নির্ভর করে ম্যান টু ম্যান, কারণ আমার সময়ের, আমার লাইফস্টাইল, আমার রুটিন আলাদা, আপনার রুটিন আলাদা। তবু একটু বুঝে নিন। প্রথম কথা হচ্ছে, প্রাণায়াম তখন করা উচিত যখন বায়ুতে অক্সিজেন লেভেল হাই থাকে। সূর্য যখনই উঠতে শুরু করলো, অক্সিজেন লেভেল কিন্তু ডাউন হতে শুরু করে, বায়ুতে পলিউশন বাড়তে শুরু করে। সূর্যোদয়ের আগে, যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, মোটামুটি রাত 4টের পর থেকে 6টার আগে পর্যন্ত, এই সময়টা প্রাণায়ামের জন্য আদর্শ সময়। এবার আপনি বলবেন আমার তো সময় নেই, আমার তো নাইট ডিউটি। হ্যাঁ ঠিক আছে, আপনি নাইট ডিউটি হলে আপনি ঘুম থেকে ডিউটি করে এসে ঘুমান, ঘুম থেকে উঠে প্রাণায়াম করুন। কিন্তু যদি সঠিক 100 পেতে চান, তাহলে কিন্তু ব্রাহ্ম মুহূর্তে প্রাণায়াম করা সবচেয়ে ভালো, এটা মাথায় রাখবেন। তা বলে যারা ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারছেন না বা করছেন না, তারা বন্ধ করে দেবেন না, তারা করুন। তারা যদি বললাম 100 না পান, কেউ 80, কেউ 60, কেউ 40, কেউ 35 পেয়েও পাস করবেন, তবু আপনার নামের আগে একটা ডেজিগনেশন জুড়বে যে আপনি পাস। সেখানে কিন্তু লেখা থাকবে না 35 পেয়ে পাস করেছেন কিনা। কিন্তু 100 পেতে গেলে আপনাকে সময়টা কিন্তু মেনটেন করতেই হবে। কেউ কেউ বলেন আমি তো পার্কে গিয়ে প্রাণায়াম করি। প্রথম কথা, প্রাণায়াম করতে গেলে প্রাণায়ামের স্থান নির্বাচন একটা বড় ভাইটাল ফ্যাক্টর। নদীর ধারে, পুকুরের ধারে, ঝর্ণার ধারে প্রাণায়াম করা আদর্শ ব্যাপার, খুব ভালো, কারণ সেখানে পলিউশন সবচেয়ে কম। এটা যখন জানলাম, আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম নদীর ধারে, গিয়ে ঘাসের উপর বসে পড়লাম, সঙ্গে তো কিছু নিয়ে ঘাসের উপর বসে পড়লাম, বসে প্রাণায়াম শুরু করে দিলাম। প্রথম ভাবুন, যখন আপনি প্রাণায়াম করছেন, আপনার শরীরে এনার্জি জেনারেট হচ্ছে, প্রচুর পরিমাণে এনার্জি জেনারেট হচ্ছে। সেই এনার্জি কোনোভাবেই যাতে গ্রাউন্ড না হয়, অর্থাৎ বডির সঙ্গে ডিসকানেক্ট হয়ে আপনাকে প্রাণায়ামে বসতে হবে। এবার আপনি ঠিক করুন,
নদীর ধারে যদি করতে ইচ্ছে করে করুন, খুব ভালো তো। কিন্তু সেক্ষেত্রে আপনার বসার জন্য হয় কুশের আসন, নাহলে কম্বলের আসন, না হলে আজকাল বেরিয়েছে প্লাস্টিকের যোগা ম্যাট, বা বাড়িতে যারা করবেন তারা মোটা 17 ইঞ্চি, অথবা বিছানায় বসেও করতে পারেন। কিন্তু আর্থিং, ডাইরেক্ট আর্থিং এ প্রাণায়াম কখনো 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 করবেন না। কারণ আপনি যে এনার্জি জেনারেট করছেন, আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স অনুযায়ী আর্থ কিন্তু সেই এনার্জিকে আপনার টেনে নেবে। ফলে আপনি ফালতু সময় নষ্ট করলেন, আপনার কোনো কাজ হলো না। এটা মাথায় রাখবেন। এটা আমি আমার শিক্ষা থেকে বললাম, আপনারা যাচাই করে নিতেই পারেন। প্রাণায়াম করার সময় আমাদের নাক জ্বালা করে, অনেকেই বলেন, বা আপনারা যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই দেখবেন প্রাণায়াম করার সময় নাক জ্বালা করে। এখানে কি বিজ্ঞান আছে? এর জন্য আমাদের কি করা উচিত? প্রথম কথা, যদি সময়টা শীতকাল হয়, কারণ শীতকালে ড্রাইনেস বেশি থাকে, শীতকালেই এটা হওয়ার প্রবণতা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি অন্তত সপ্তাহে 2 দিন নেতিক্রিয়া করুন। কারণ আপনি প্রাণের ব্যায়াম করছেন, প্রাণ যাওয়ার রাস্তায় যদি পরিষ্কার না থাকে, আপনি প্রাণায়াম করে কি করবেন? কোনো লাভ হবে না। অর্থাৎ নেতিক্রিয়া করুন সপ্তাহে অন্তত 2 দিন। আর যার নেসাল প্যাসেজ একদম ক্লিয়ার, যার কোনো অবস্ট্রাকশন নেই, সেও 15 দিনে একদিন করুন। কারণ আপনি যতই বলুন পরিষ্কার, বায়ুতে এত পলিউশন, এত ধুলো, যে আমাদের নেসাল প্যাসেজে যে লোমগুলো আছে, লোমকূপগুলো এবং যে মিউকাস মেমব্রেন আছে, যে ধুলোগুলোকে ধরে নেওয়ার জন্য, তারা কিন্তু আঠালো হয়ে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। 15 দিন অন্তর এই চ্যানেলটাকে পরিষ্কার করার দরকার আছে। নেতিক্রিয়া নিয়ে আমি আগে একটা ভিডিও, শর্ট ভিডিও করেছি, আপনারা একটু দয়া করে দেখে নেবেন। বা আপনারা যদি আরো নেতিক্রিয়া জানতে চান, ডিটেলস আমাকে প্রশ্ন করবেন, আমি শুধু নেতিক্রিয়ার উপরে একটা লাইভ ডেমনস্ট্রেশন দেব। এছাড়া যদি শীতকাল হয়, বাদাম রোগন কিনতে পাওয়া যায়, বাদাম রোগন, বাদামের তেল, আমন্ড বাদামের তেল, প্রাণায়াম করার আগে এই নাকে 2 ফোঁটা, এই নাকে 2 ফোঁটা দিয়ে কিছুক্ষণ থেকে তারপরে প্রাণায়াম করুন, দেখি আপনার কিরকম নাক জ্বালা করে। কারণ বায়ু যখন ঘর্ষণ হচ্ছে, এখানে কিন্তু আপনার ঘর্ষণ হচ্ছে। নেসাল প্যাসেজ যদি আপনার পরিষ্কার থাকে, আপনার শ্বাস নেওয়ার, এবার কি হচ্ছে, শীতকালে ড্রাই ওয়েদার, ফলে কি হচ্ছে, আপনি শ্বাস নিচ্ছেন, জ্বালা করছে, আপনি তত শ্বাস আস্তে করে দিচ্ছেন, কিন্তু তা তো হবে না। ভগবানের কি অমোঘ সৃষ্টি। আমার আরেকটা ভিডিও আছে, নাইট্রিক অক্সাইডের কেরামতি। আমাদের শরীরে আমরা যখন শ্বাস নিই, তখন নাকের এই দুধারে যখন নেজাল প্যাসেজের শ্বাসটা ঘষা খায়, শরীরে তখন নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। যে নাইট্রিক অক্সাইড আমাদের সুস্থ থাকতে সাহায্য করে, বিপি কমাতে সাহায্য করে, টোটাল ব্লাড ভেসেলসকে ওপেন করতে সাহায্য করে। আপনি পড়ে নেবেন বা আমার এই ভিডিওটা দেখে নেবেন। অর্থাৎ নাক জ্বালা করছে বলে নাকে শ্বাসের প্রেশার দেব না, এটা করবেন না। জ্বালাটা কি করে কমানো যায় আমি তো বললাম। আর যদি গরমকাল হয়, অবশ্যই বাদাম রোগন দেবেন না। গরমকালে বাদাম রোগন দিলে আপনার শরীর আরো গরম করে দেবে। তাহলে গরমকালে কি দেবেন? শুদ্ধ গরুর ঘি অথবা সর্ষের তেল, ভালো সর্ষের তেল, কেমিক্যালওয়ালা নয়। কেমিক্যালওয়ালা দিলে বেশি জ্বালা করবে। ন্যাচারাল যে সর্ষের তেল, সেটা যদি হয়, জ্বালা করে না। আচ্ছা ঠিক আছে, সর্ষের তেল ছাড়ুন। উন্নত প্রজাতির ভালো গরুর ঘি এখনো বাজারে পাওয়া যায়, আমি কোনো কোম্পানির নাম করব না। সেই ঘি হালকা গরম জলে দিয়ে গরম করে 2 ফোঁটা করে নাকে দিন, দিয়ে প্রাণায়াম বসুন। 2টো লাভ। 1, হাওয়ার ঘর্ষণ, লুব্রিকেন্ট দেওয়ার জন্য হাওয়ার ঘর্ষণটা খুব ভালো হবে। ঘি তো লুব্রিকেন্ট, বাদাম রোগন লুব্রিকেন্ট, তাহলে ও ভেতরে গিয়ে কিন্তু ঘর্ষণটা ইজিলি হবে। 2, যখন শ্বাস নিচ্ছি তার সঙ্গেও কিছু ধূলিকণা যাচ্ছে, যে ধূলিকণাগুলো ওই লুব্রিকেন্ট বেশি থাকার ফলে গায়ে আটকে যাবে, ফিল্টার হয়ে ফ্রেশ এয়ার আপনার লাঙে যাবে। বুঝতে পারলেন নিশ্চয়ই? আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, যে
প্রাণায়াম কি চলতে চলতে, ড্রাইভিং করতে করতে করা যায়? এক্ষেত্রে মহর্ষি পতঞ্জলি এক জায়গায় শ্লোকে বলেছেন, স্থিরম সুখম আসনম, অর্থাৎ যে কোনো আসন করতে গেলে স্থির হয়ে একবার সুখপূর্বক মানে আরাম করে বসতে হবে। এবার বসতে পারছেন না, চেয়ারে বসতে পারেন, চেয়ারে বসতে পারছেন না, শুয়ে শুয়ে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো নিষেধ নেই। কিন্তু আপনি ড্রাইভিং করতে করতে প্রাণায়াম করছেন, লোককে দেখাচ্ছেন আমি প্রাণায়াম করছি, আপনি মাঠে হাঁটতে হাঁটতে প্রাণায়াম করছেন, রাস্তায় হাঁটতে হাঁটতে প্রাণায়াম করছেন, এগুলো আপনার ক্ষতি হচ্ছে। আর যদি বলি কেন, কারণ আপনি কিন্তু তখন প্রাণায়াম করছেন না, আমি আগে বলে গেছি যে আপনি ডিপ ব্রিদিং করছেন, আপনি মোটেই প্রাণায়াম করছেন না। অর্থাৎ ওতে আপনি প্রাণায়ামের কোনো উপকারিতা পাবেন না। ডিপ ব্রিদিং আলাদা কাজ করে, প্রাণায়াম আলাদা কাজ করে। অতএব আপনি গাড়ি চালাতে চালাতে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, কারো সে কথা বলতে বলতে, 50 জন লোক আছে, একটা অনুষ্ঠান চলছে, সেখানে আপনি বসে বললেন প্রাণায়াম করতে, হয় না, হয় না। তাতে হয়তো লোক দেখানো হয় বা ডিপ ব্রিদিং হয়, ডিপ ব্রিদিং এর কিছু এফেক্ট আছে, সেটা আপনি পেতে পারেন, কিন্তু প্রাণায়ামের যে এফেক্ট আপনি সেটা পাবেন না। প্রাণায়ামে হাতের পজিশন কি হওয়া উচিত? আমরা যে প্রাণায়াম করি, এই যে দুটো হাতে, যখন যে কোনো প্রাণায়াম, আমি যে কোনো প্রাণায়ামের কথা বললাম, হাতের পজিশন অবশ্যই মুদ্রা লাগাবেন, মুদ্রা লাগাবেন। এটাকে বলে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এটাকে বলা হয় বায়ু মুদ্রা। দেখুন, এটাকে বলা হয় বায়ু মুদ্রা। বায়ু মুদ্রায় বসলে জয়েন্ট পেন খুব ভালো কন্ট্রোল হয়। তবে একদিন 5 মিনিট বসলে কিছু হবে না। দিনের পর দিন যদি লাগাতার অভ্যাস করেন, তাহলে আপনি হাতের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, এগুলো থেকে রিলিফ পাবেন। করে দেখুন বায়ু মুদ্রা। প্রাণায়ামে যখন যে প্রাণায়ামই করুন, মুদ্রা অবশ্যই ধরবেন। হাতের পজিশন কি হওয়া উচিত, এই প্রশ্নের উত্তরে আমি আর একটা বলি, বিশেষত অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় হাতের পজিশন কিরকম হওয়া উচিত। অনেকেই অনুলোম বিলোম প্রাণায়াম করেন। অনুলোম বিলোমের প্রাণায়াম পদ্ধতি কি, ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নেব, শ্বাস নেওয়া হয়ে গেলে এই দুটো আঙুল, জাস্ট এই দুটো আঙুল দিয়ে বাঁ নাকটা চেপে ধরবো, ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো, আবার ডান নাক দিয়ে নেবো, বাঁ নাক দিয়ে ছাড়বো। এটা হচ্ছে 1 রাউন্ড হবে। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে। এবার অনেকেই করছে এইরকম নিয়ে, এই যে এরকম করে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আপনি ভাবুন তো, এই যে করে যাচ্ছে, এতে কি হচ্ছে, সে যে শ্বাসটা ছাড়ছে, সেই শ্বাসটা কিন্তু তার হাতে আঘাত পাচ্ছে। শ্বাস যখন ছাড়ছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, কার্বন ডাই অক্সাইড ভারী গ্যাস, ফলে তার এখানটাই নাকের এই জায়গাটাতেই হাতে ধাক্কা খেয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ভারী হয়ে গিয়ে জমে যাচ্ছে। কিন্তু আমরা যদি হাতটাকে এইভাবে রেখে, দেখুন ভালো করে দেখুন, এইভাবে রেখে এই হাত শ্বাস ছাড়লাম, নিচের দিকে বেরিয়ে গেল, আবার যদি এইভাবে রাখি, শ্বাসটা ছাড়লাম, নিচের দিকে বেরিয়ে গেল, কোনোভাবে অবস্ট্রাকশন আসছে না। শ্বাসের সামনে যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে জমতেই হবে। আর যদি জমে, তাহলে কি হবে, ওই কার্বন ডাইঅক্সাইডটা আবার রিপিট টাইম আপনি ইনহেল করছেন। তাহলে কি হচ্ছে, আপনি অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য আপনি শ্বাস নিচ্ছেন, কিন্তু আপনার ছাড়া কার্বন ডাইঅক্সাইড অনেকের তো এরকম করে আরাম করে প্রাণায়াম করে যাচ্ছে, হাতের মুঠোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড ভর্তি। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড বারবার সে টানছে, হয়তো সব ঠিক করছে, কিন্তু হাতের পজিশনের জন্য সে কাজ পাচ্ছে না। ওই জন্য দেখবেন ঋষি মুনিরা হ্যান্ড স্ট্যান্ড লাগাতেন, হ্যান্ড স্ট্যান্ড লাগিয়ে এই যে অনুলোম বিলোম প্রাণায়াম করছেন, ধ্যান করছেন, অনুলোম বিলোম প্রাণায়াম করছেন, এই পজিশন, চলতেই থাকবে। নিশ্চয় বোঝাতে পারলাম হাতের পজিশন কি হওয়া উচিত। আজকে আর একটা বলে দিই, প্রায় 25 মিনিট হতে চললো, আপনার বিরক্ত হচ্ছেন হয়তো। আর একটি বিষয়ে অবশ্যই আলোচনা করা দরকার, যে আমরা কোন আসনে বসে প্রাণায়াম করলে সবচেয়ে বেশি উপকার। দেখুন, সবচেয়ে বেশি উপকার তো পদ্মাসন, পদ্মাসনের বিকল্প নেই। যারা না পারেন তারা সিদ্ধাসন বা সুখাসনে বসবেন, বজ্রাসনে বসেও করতে পারেন। কিন্তু
প্রাণায়াম 5 মিনিট করে তো এই এফেক্ট বোঝা যায় না। আপনাকে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা লাগাতার বসে প্রাণায়াম করতে হবে। আপনি অতক্ষণ বজ্রাসনে বসতে পারবেন না, বা পারলেও বজ্রাসনে অতক্ষণ বসা ক্ষতিকারক। কারণ আপনার পায়ের ব্লাড সার্কুলেশনে অবস্ট্রাকশন আসতে শুরু করবে, তার জন্য অন্য রোগ হবে। তাহলে বজ্রাসনে বসতে পারেন, আর 2-5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট বসলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যা বসতে পারছেন না তারা চেয়ারে বসে করবেন। আমার ভিডিওতে বলেছি, তবু আবার রিপিট করে দিচ্ছি, যারা চেয়ারেও বসতে পারছেন না, খুবই অসুস্থ, তারা বিছানায় শুয়ে শুয়ে করবেন। কিন্তু দয়া করে খালি মাটিতে, মাটির সংস্পর্শে আপনার বডি কন্ট্যাক্ট হয় এমন পরিস্থিতিতে প্রাণায়াম নৈব চ। আগামী ভিডিও আবার দেখা হবে। নমস্কার।